সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ ৩৯ নাগরিকদের চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা দিয়েছে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল। হাসিনা পরবর্তী বাংলাদেশে আমরা নির্ভয়ে কথা বলতে চাই, রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, কাঠগড়ায় দাঁড় করাতে চাই। সেই প্রত্যাশা সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজন আর্টিকেল 39। আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাকসুর সাবেক 2 বার নির্বাচিত ভিপি, চাকসুর জিএস, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছে। কেউ কেউ বলছেন দাবি না মানলে তারা নির্বাচন করবেন না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এইখানে আমার মনে হয় কি তাদের বলায় এবং আমাদের বোঝায় কিছু ভুল আছে। যেমন ধরেন আমি এর আগে বেশ আগে কত 20-25 দিন আগে একটা টক শোতে জামাতের একজন যুগ্ম সাধারণ সভাপতি তাদের বলে উনি আলোচনার সময় কথা প্রসঙ্গে বলছিলেন এই পিআর নিয়ে যখন বিতর্ক হচ্ছে যে আটকে যাচ্ছে এই হচ্ছে তো এটা বড় বিষয়, এটা রাখেন না। মূল কথা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে আমরা যদি সিদ্ধান্ত করতে পারি বাকি সমস্যার সমাধান হবে। এটা RTV-র একটা বড় সংলাপ অনুষ্ঠান ছিল যেখানে 7 জন 8 জন অংশ নিতেন। প্রায় সবাই তাকে অভিনন্দন জানিয়েছে, এরকম যদি অ্যাটিচিউড হয় আপনাদের তাহলে তো আমরা পারি। পরশু বা তার আগের দিন কসমস সেন্টারে UNB কসমস মিলে একটা ওয়ার্কশপ, একটা গোল টেবিল করেছে। সেইখানে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদ সাহেব উনি পিআরের এটা ইস্যুটাই ছিল পিআরের পক্ষে যুক্তি দিয়েছেন। তো এটা বলেছেন যে আমাদের সম্পর্কে যে বলা হয় যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই বা নির্বাচনটা না হোক সেরকম চাই, এগুলো ভুল। তারপরে নির্বাচন চাই কারণ আমরা মনে করি যে উত্তরের জন্য নির্বাচনটাই একমাত্র পথ এবং সেজন্য আমরা যতদূর পারি অ্যাকোমোডেট করবার চেষ্টা করব। আমার মনে হয় যে পিআর তারা তাদের একটা হয়তো নীতিগত বক্তব্য আছে কিন্তু অনেক বেশি করে কৌশলগত। তারা মনে করে যে এখন যে সিস্টেমটা আছে এই যে FPTP, ফার্স্ট পাস্ট দি পোস্ট, এতে যতগুলো আসন পাবে তার চাইতে যদি এটাকে প্রপোর্শনেটলি ধরে ভোটার প্রপোর্শন তাহলে তাদের আসন আরো বাড়বে। অতএব তারা এটার উপর জোর দিচ্ছে। কিন্তু এটা ধরনের নির্বাচনই করবে না এরকম জায়গা সম্ভবত তারা সহ কেউই যাবে না। গণতন্ত্র মঞ্চ, এনসিপি, এবি পার্টি সহ 9টি রাজনৈতিক দল 2 দফায় বৈঠক করেছে। গুঞ্জন আছে তারা নির্বাচনী জোট গঠন করতে পারে। এই বৈঠক এবং নির্বাচনী জোট গঠনের গুঞ্জন সম্পর্কে আপনি কি বলবেন? গুঞ্জন তো থাকতেই পারে, ধরেন নির্বাচন সামনে আছে। আর অ্যাকচুয়ালি 2টো বৈঠক হয়েছে। প্রথম বৈঠক আমি ছিলাম না, দ্বিতীয় বৈঠক যেটা উত্তরাতে যারা বাসবরবের বাসায় হয়েছে সেই বৈঠকে আমি ছিলাম। একভাবে বলতে পারেন যে এটা বৈঠক ছিল আবার ছিল না। বাসবরব বেশ অসুস্থ বেশ কিছুদিন ধরে। ওনার স্ত্রী বাসায় দাওয়াত করেছিলেন সবাইকে, গণতন্ত্র মঞ্চ এবং ওই 3 দলকে। উনি ডিনার খাওয়াবেন, তো গেলে তো কথা হবে, সবাই আমরা জানি। সেভাবে কথা উঠেছিল, সেখানে বিরাজিত পরিস্থিতির উপরে বিস্তারিত কথা হয়েছে। আপনি যে প্রশ্নটা করছেন সেই বিষয়ে এসছে, নির্বাচনকে আমরা একসাথে ভাবতে পারি, আমরা কি ভাবতে পারি একটা তৃতীয় শক্তির উত্থান করা সম্ভব, সবই আলোচনা হয়েছে কিন্তু কোনোটাই খুব স্পষ্ট না, কনক্রিট না, কোনো ডিসাইসিভ করে আলোচনা হয় নাই। ফলে আমি এরকম করে এখন বলতে পারবো না যে হ্যাঁ তৃতীয় একটা শক্তি হবে, তৃতীয় একটা নির্বাচনী জোট হবে, এরকম বলতে পারবো না। তবে আকাঙ্ক্ষার কথা সবাই বলেছে, এইটুকু বলতে পারি। সেক্ষেত্রে আপনারা কি আলাদা নির্বাচন করবেন নাকি অন্য কোনো জোটে যুক্ত হবেন? না, আমাদের কাছে বিষয়টা হলো কি, ধরেন স্বাধীনতার পরে, স্বাধীনতা যুদ্ধের পরে এত বড় রক্তক্ষয়ী সংগ্রাম তো হয়নি, আর এত অল্প দিনে এত মানুষ মারা যায়নি। এমনকি স্বাধীনতা যুদ্ধে এত অল্প সময় এত লোক মারা যায়নি। এইরকম মানে অগ্নিক্ষরা একটা আন্দোলন, এটার পরিণতি কি হবে? জাস্ট একটা ভোট, একটা পার্টি গেল আর একটা পার্টি আসলো, এরকম তো নয়। এটা একটা গুণগত পরিবর্তন আমরা চাই, যে জন্য সংস্কারের কথা বলেছি।
ফলে এই নির্বাচনে আমাদের কাছে সংস্কার মানে কেবল আইনি সংস্কার বোঝাচ্ছিল, ওটা তো আছেই। ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসতে না পারে সেই জন্যে সংবিধান, বিধান, আইন যাই আছে সব পথ বন্ধ করে দেওয়া, যাতে স্বৈরতন্ত্র আসতে না পারে, সেই চর্চা করেছি। একই সাথে এই নির্বাচনটা যাতে ভালোভাবে হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, একটা গুণমান সম্পন্ন হয়, সেই আলোচনা করেছি। এর সাথে যে আলোচনাটা আমরা করিনি কিন্তু এজেন্ডার মধ্যে ছিল, মানে শিক্ষা ছিল, স্বাস্থ্য ছিল, ডেভেলপমেন্ট ছিল, ইকোনমিক্সের অন্যান্য পয়েন্ট ছিল, সামগ্রিকভাবে 19টা সাবজেক্ট ছিল। আমরা হ্যান্ডেল করেছি বা কথা বলেছি 6টা নিয়ে, বাকি 13টার বিষয়েও আলোচনা হয়েছে। তাতে সমাজ পরিবর্তনের যা যা দরকার, দুর্নীতি দমন সহ, আমি আবার বলছি ডেভেলপমেন্ট ইকোনমিক্স অ্যান্ড ইকুইটেবল ডেভেলপমেন্ট, সব কিছু আলোচনা হয়েছে। ফলে আগামী নির্বাচন ব্যক্তির বদলে ব্যক্তি বা দলের বদলে দল এইভাবে হওয়ার কথা নয়, এখানে একটা প্রোগ্রাম বেসড হওয়া উচিত। সত্যি কি আমরা বাংলাদেশকে আমাদের আকাঙ্ক্ষার জায়গায় নিতে পারবো? আমরা কি বাংলাদেশকে এরকম একটা দেশ বানাতে পারবো যেখানে ওই শামসুর রহমানের কবিতার মতো বলতে হয়, ফুলের কাছে সহজে পারবো যেতে? মানে এমন একটা দেশ হবে যে দেশ আমি যেরকম চাই সেরকমভাবে বাসযোগ্য হবে, আমার মানুষের একটা মর্যাদা থাকবে, আমার টাকা না থাক তেমন মর্যাদা থাকবে, সেই রকম একটা দেশ গড়বার যে কর্মসূচি, তার ভিত্তিতে ঐক্যটা হতে হবে। এটা কি হয়েছে, 15 বছর ধরে আমরা যে আন্দোলনটা করেছি তাতে আমরা বিএনপি সহ একসাথে ছিলাম, জোট ছিল 6 দলের গণতন্ত্র মোর্চা। যদিও সেটা পথ চলতে চলতে উঠেছে অনেক পরে, বিএনপির সাথে আমাদের কোনো মোর্চা গড়ে উঠে নাই, একটা যুগপথতা গড়ে উঠেছিল, যুগপথভাবে আমরা আন্দোলন করছিলাম। কিন্তু চলতে চলতেই আবার বিএনপির পক্ষ থেকে আমাদের সর্বপক্ষে বলেছে, আমরা এই যে বলছি যে শুধুমাত্র সরকার বদল নয়, আমরা সমাজও বদল করতে চাই, তাহলে তার একটা প্রোগ্রাম আমাদের থাকবে, সংস্কারের একটা প্রোগ্রাম দেওয়া উচিত। সেই ভিত্তিতে আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম। আমরা 31 দফাকে বাজারে রাখছি। সরকার এসে 31 দফাদের সংস্কার করে নাই, তারা তাদের মতো করে প্রস্তাব করেছে, আলোচনা করেছে, আমরাও করেছি। এটা আমাদের 31 দফার পথে কোনো বাধা তৈরি করেনি, বরঞ্চ ওটা হয়তো তাকে সহায়তাই করবে। তো আমরাও এই পথে যাচ্ছি এবং এই ব্যাপারে আমাদের ভেতরে ভেতরে একটা নৈকট্য গড়ে উঠেছে। নির্বাচনের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে, আপনারা যে নির্বাচন করবেন কিভাবে করবেন, কতজন আপনাদের প্রার্থী আছে ইত্যাদি, এই প্রস্তাব তারা রেখেছে। আমরা তার জবাব এখনো দেইনি, আলোচনা শুরু করিনি, তবে আশা করছি যে এই আলোচনাটা শুরু হবে। বাংলাদেশের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, তারপরও অনিশ্চয়তা কাটছে না। প্রথমে জানতে চাই, নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হচ্ছে? তারিখ তো ঘোষণা হয়নি, সময় ফ্রেমটা বলা হয়েছে, মানে আমার নিজের মনে হয় হচ্ছে। এই জন্যই যে মানে প্রায় অসম্ভব একটা কাজ আমরা করে ফেলেছি। জুলাই সনদ যে তৈরি করা যাবে এবং সেই সনদ একটা বৈধতা পাবে বা বৈধতা পাওয়ার পথ তৈরি হবে, এবং নির্বাচনের মোটামুটি বেশ আগেই, 3-4 মাস আগে, এরকম শুরুতে অনেকে বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস অবিশ্বাস নিয়ে যাত্রাটা শুরু হয়েছিল। আমি সম্ভবত আপনাদের এখানেও এর আগে একদিন বলেছিলাম, যেই দেশে 2 প্রধান নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া পরস্পরের দিকে তাকাতেন না, কথা বলতেন না, সৌজন্য বিনিময় করতেন না, সেই দেশে এতগুলো দল একসাথে বসে খুবই বিতর্কিত একটা ইস্যু, সংলাপ, তার উপরে 8 মাসের মতো কথা বলেছে এবং শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছেছে। আমি বলছি না যে সব ব্যাপারে একমত হয়েছে সবাই, ঐক্যমত্য গড়ে ওঠেনি, কিন্তু তারপরেও অন্তত 86টা পয়েন্টে এক হয়েছে। এবং এরই উপরে ভিত্তি করে পরবর্তীটাও যেগুলোতে একমত হয়নি, যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো সহ গণভোটের মাধ্যমে এগুলো নিষ্পত্তি করবার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ থেকে আমার মনে হয় আমাদের ইতিবাচক অগ্রগতি হয়েছে, অনেক পরিণতি পাবে এরকম বিশ্বাস করি আমি। বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে বলেও অনেকেই মনে করেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দক্ষিণপন্থে যখন বলে না, ব্যাপারটা খুবই কনফিউজিং। দক্ষিণ বদলে বামপন্থী কি, এখন তো বামপন্থা বলে কি দেখি যাবে।
তো দক্ষিণ পন্থার একটা ক্লিয়ার ডেফিনেশন থাকা দরকার। এইখানে দক্ষিণ পন্থা বলতে সম্ভবত ইসলামপন্থী যে দলগুলোর কথা বলা হচ্ছে তারা, ইসলামপন্থী না হয়েও থেকে দক্ষিণপন্থী হতে পারে, যে এই কথা দিয়ে বোঝা যায় না। যিনি বলছেন আপনি দক্ষিণপন্থী, উনি নিজেও দক্ষিণপন্থী হতে পারেন। এটার উপরে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আমি খুব সহজভাবে বলি, ধরেন আগের কনসেপ্ট আপনি বাদই দেন, যারা প্রগতির পক্ষে থাকবে তাদেরকে আমি দক্ষিণপন্থী বলবো না, তাদেরকে আমি বড় জোর মধ্যপন্থী বলতে পারি, বেশি করে বলবো জনগণপন্থী, বামপন্থীও হয়তো বলবো না। সেই অর্থে এটা ঠিক। ধরেন এইবারে এই পুরো আন্দোলনের মধ্যে দিয়ে সবচেয়ে বড় বেনিফিট হয়েছে বিএনপির, তারপরে বেনিফিট হয়েছে জামাত ইসলাম। ওরকম করে দিতে গেলে দুটো দলের মধ্যে তো সখ্যতাই ছিল বহু বছর, এখন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এটাও কতখানি আদর্শিক, এটা একটা প্রশ্ন করা যেতে পারে। কি কারণে তারা আবার আলাদা হয়ে গেল, এক হয়েছিল কেন, আবার আলাদা হলো কেন, তারা কোনো ব্যাখ্যা বলে নাই। কিন্তু আমি ধরে নিতে পারি যে এটা প্রধানত, আমার বিবেচনা, একদম আমার মতো করে বলছি, আমি ধরে নিতে পারি যে এটা প্রধানত তাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা। বিএনপি ক্ষমতায় যাবে তারা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাদের কোনো কোনো নেতা এরকম মনে করে যে আমরা 2/3 আসনে জিতবো। ডাকসুর নির্বাচনে হঠাৎ একটু ধাক্কা লেগে গেল, জাকসুতে একটু ধাক্কা লাগলো, এরপরে চাকসু রাকসুতেও এরকম হবে। মানুষের মধ্যে বলছে ব্যাপার কি, তার মানে জামাতের উত্থান হয়েছে। নিশ্চিতভাবে জামাত এত বছর প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি, এখন তারা প্রকাশ্যে এসে এক ধরনের চমক তৈরি করেছে। এটার ব্যাপারেই যেমন বিএনপির মহাসচিব এটা বলেছেন, তিনি দক্ষিণপন্থী বলে এদেরকে বুঝিয়েছেন এবং এরা যে উঠে এসছে এটা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার চিন্তার দিক থেকে আমি মনে করি যে মানে আমাদের দেশ, ধরেন ওই যে লড়াই যেটা হলো, যার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটলো, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, ওই বাংলাদেশ গড়া সম্ভব। এখন কিন্তু আদর্শের তত্ত্বের কচকচানি দিয়ে রাজনীতি হবে না, এখন আপনাকে প্র্যাকটিক্যাল পলিটিক্স বলতে হবে। আপনি এখন ঢাকা শহরে এত বড় যানজট দেখছেন, আপনাকে বলতে হবে যে আপনি কিভাবে যানজটটা নিরসন করতে পারেন। আমাকে কেউ প্রশ্ন করে আমি বলতে পারি, ভাই আমি তো ট্রাফিক পুলিশের সমস্ত আইনও জানি না, ওরা কি পদ্ধতিতে কাজ করে তা জানি না, এদের স্ট্রেংথ কত আছে তা জানি না, এরা কন্ট্রোল করবে যেন কি ইকুইপমেন্ট লাগে সেটা আমি জানি না, সরকার দিতে পারবে কিনা, ফলে আমি কমপ্লিট প্রোগ্রাম তো দিতে পারবো না, সেটা জাস্টিফাইড। কিন্তু তারপরেও আমি তো ইংল্যান্ড দেখছি, আমেরিকা দেখছি, পার্শ্ববর্তী ভারত দেখছি, বহু দেশ দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের দেশে এইরকম ট্রাফিক জ্যাম নেই। তাহলে এটা কি হতে পারে, এটা আমার বলতে পারতে হবে। লাইকওয়াইজ আমি বলবো, ধরেন এই যে দুর্নীতি একেবারে সীমাহীন, দুর্নীতি কি বন্ধ করা যায়? সেই দুর্নীতি বন্ধ কি কি পথে করা যায় আমি যদি কনভিনসিং ওয়েতে বলতে পারি। ধরেন আমি একটা উদাহরণ বলি, দুস্থ মহিলাদের ভাতা দেওয়া হয় এবং টাকাগুলো চুরি হয় বেশি। এই চুরি কি বন্ধ সম্ভব? আপনি ডিজিটাল বাংলাদেশে বলেন, আপনার যদি ডেটা প্রসেস করা থাকে, আপনার কাছে লিস্ট আছে কতগুলো দুস্থ মহিলা আছে, সরকার কত টাকা বরাদ্দ দিল, এই মহিলাদের মধ্যে ভাগ করে দিলে কত করে পাবে, সেই টাকা তাদের কাছে যাতে পৌঁছে। যেহেতু এখন আপনি ডিজিটাল ট্রান্সফার করতে পারেন টাকা, তাহলে তো মধ্যস্বত্বভোগী কেউ থাকার কারণ নেই। আপনি একদম ন্যায্য, তো যেটাকে আমরা বলি সুষমভাবে এই বন্টন সম্ভব। এখন এই প্রোগ্রাম নিয়ে যেতে হবে মানুষের কাছে, এই নতুন অ্যাপ্রোচ সহ। আমি মনে করি যে ওই দক্ষিণপন্থীর কথা বলছেন, বামপন্থী বলছেন, এই সমস্ত বিতর্ক কচকচানি কোনো দরকার নেই। ইউ কাম স্ট্রেইট উইথ প্রপোজালস, কি করলে দেশটা বদলাতে পারে। এখনো আমরা সেই ধরনের কোনো এক্সারসাইজে যাইনি। এখনো আমরা জুলাই শরৎ নিয়ে তর্ক করছি, বিচার নিয়ে তর্ক করছি, আমরা এখনো যে কথাগুলো আমি বললাম তা নিয়ে তর্ক করছি না। কিন্তু আগামীর রাজনীতিতে এগুলো আসবে আমি মনে করি, এবং ওগুলো ডমিনেট করবে। তখন মানে যাদেরকে আপনি দক্ষিণপন্থী বলছেন, তাদের প্রোগ্রাম যদি বেটার হয় তাহলে আপনি টিকতে পারবেন না।
মানে ভাই আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশেও এখনো পর্যন্ত হতদরিদ্র মানুষ আছে, খাবার খেতে পারে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে ডিজিটাল? বলেন, এতদিন ধরে তো লুটপাট চোরদের দেশ ছিল এটা। এই দেশে 15 বছর শেখ হাসিনার শাসন মানে তো তস্করদের শাসন ছিল। কাজে ওই প্রশ্ন করলে আপনি কি জবাব পাবেন? কে করবে? মানে কোনো জবাবদিহিতাই নেই, যেখানে ভোটই নাই। কিন্তু এখন এটা বানাতে হবে। আমরা এই সুযোগটা পেয়েছি, আমি মনে করি এখন বানানো যাবে। আগামী নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি? প্রথম কথা হলো, আমি মনে করি যে বাংলাদেশ বদলাতে, মানে আমি বক্তৃতার মধ্যে বলতাম যে আমরা সেই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা কবিতার মতো পড়েছি। সত্যি সত্যি কি ছিল আমরা তো দেখিনি। কেউ বলবে ছিল, কেউ আবার বললো না 76-এর মন্বন্তর যা হয়েছে, অত বড় করুণ মন্বন্তর। আমাদের এখানে যে প্লেগ হয়েছে, কলেরা হয়েছে, মহামারী হয়েছে, আমরা খুব দরিদ্র ছিলাম। মেবি সেটাও সত্যি। কিন্তু এটা ঠিক যে আমাদের দেশেই ব্রিটিশ, পর্তুগিজ, ওলন্দাজ এরা ব্যবসা করতে এসেছিল। তারপরে ওদের ওখানে চাইতে এখানে ব্যবসা করে। এখন আমরা চাকরির জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছি না, অন্য দেশে যাচ্ছি, ওরা এই জায়গায় ব্যবসা করতে এসছে। এবং আমরা সবাই জানি যে আমাদের কোহিনূর মণি চুরি করেছে, মহিষ সিংহাসন চুরি করেছে, আমাদের নীল চাষ ধ্বংস করে দিয়েছে, পাট ধ্বংস করার চেষ্টা করেছিল। তার মানে আমাদের যে সম্পদ ছিল ঠিক মতো ব্যবহার করতে পারলে আমরা যেতে পারি। প্রথম হলো যে মানুষের মধ্যে বিশ্বাসটা দিতে চাই যে আমাদের ভাগ্য আমরা বদলাতে পারি, যেটা আগে মানুষ বিশ্বাস করতো না, এখন কিছু কিছু মানুষ বিশ্বাস করে। মানে প্রফেসর ইউনূস মানে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নন, নোবেল পাওয়ার পরে কতগুলো তত্ত্ব দিয়েছেন। সব তত্ত্ব আমি বুঝি না, সব আমি এগ্রি করবো না, সেটা অন্য কথা। কিন্তু এটা উনি বলেছেন, তুমি চাকরি খোঁজো কেন, তুমি চাকরি নিজেই তৈরি করো, তুমি আউটসোর্সিং করতে শেখো, সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করো। এর মধ্যে কিন্তু বেশ কিছু সত্যতা আছে, তা হচ্ছেও এখন। আগে তো এই কনসেপ্টই ছিল না। ডেভেলপমেন্টের কনসেপ্ট অনেক রকম হতে পারে। ইকোনমিক ডেভেলপমেন্টের কনসেপ্ট আগে খুবই ট্রেডিশনাল ছিল, কিন্তু এখন ডেভেলপমেন্টের কনসেপ্ট এমন হয়েছে, ধরেন আপনি সেগুলো ভাবতেনি না। এই যে ডেটা এক্সপোর্ট করে টাকা কামাই করে যেটা আমাদের ব্যাপার জানা ছিল না। তো ওই রকম করে অনেক নতুন নতুন অ্যাভিনিউজ, নতুন নতুন সোর্সেস অফ আর্নিং রেভিনিউ তৈরি হচ্ছে। সেরকম করে আপনি ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি সাজাবেন। কিন্তু সেইখানে সপ্তাহখানেক আগে হবে প্রফেসর অ্যাঙ্গারটন, উনি ইয়েল ইউনিভার্সিটি সম্ভবত প্রফেসর, উনি বাংলাদেশ, ভারত সহ এদের 6 জন নামকরা অর্থনীতিবিদের কাজের উপরে গবেষণা করেছেন। একটা সেমিনার হয়েছিল, সেইখানে একজনই আলোচনা করলেন। উনি নিজে বলেছেন বাংলাদেশ দারিদ্র দূরীকরণে বেশি গিয়েছে, কিন্তু বৈষম্যের ব্যাপারে তারা কিছু করেনি। তো আমরা সম্পদ তৈরি করছি তো ঠিকই, এই 54,000 বর্গমাইলে 20 কোটি লোক বাস করে, এখন একদম মনোহারে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, তা হচ্ছে না। কিন্তু ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, এখানে অর্থনৈতিক বৈষম্যটা এতই তীব্র যে যে কেউ বাইরে থেকে আসলেই বোঝে। আপনার সব ডেটা রাখবেন, আপনি রাস্তায় গাড়ি দেখলে বুঝছেন, আর বস্তিতে মানুষের অবস্থা দেখলে বুঝছেন যে কি চলছে। এত বড় বৈষম্যের সমাজ কিন্তু টিকতে পারে না, তার মধ্যে শান্তি তো থাকেই না। এটা যদি অ্যাড্রেস করা যায়, যেটাকে আমরা বলি, আমার দল বলে ওয়েলফেয়ার ইকোনমি বা ওয়েলফেয়ার স্টেট, মানে রাষ্ট্র মনে করবে যে আমার প্রায়োরিটি হচ্ছে মানুষের কল্যাণ। কিন্তু এতদিন পর্যন্ত হয়ে এসছে যে রাষ্ট্র যারা চালিয়েছেন তারা মানুষের প্রথম আগে আমার কল্যাণ করব, তারপর আমার পরিবারের কল্যাণ করব, বাকিগুলো পরে দেখব। এটাই চলেছে। এইটার বদল দরকার। বদল কি সম্ভব? ভুটানে যদি মিনিস্ট্রি অফ হ্যাপিনেস থাকতে পারে, আমরা তো পেটের ভাতেরই মন্ত্রী দায়িত্ব পালন করতে পারছি না। ওইখানে আপনাকে ওই কাজটা করতে হবে, যাতে আপনি মানুষের খাদ্যের সংস্থান করতে পারে। সেই কর্মসূচি বলেন, ধরেন আমি একটা কর্মসূচি বলি। গতকালকে ডাক্তারদের একটা সেমিনারে ছিলাম, আমি ওখানে বলেছি, এমনিতে আমরা এগুলো কথা বলি, আমি আমাদের দলের পক্ষ থেকে বলি, হত দরিদ্র মানুষ আছে কত,
এক্সাক্ট ফিগার আমি জানি না, কিন্তু 6 থেকে 8 কোটি হতে পারে। হত দরিদ্র, কোনো ইনকামই নেই। তো অসুখ হলে তো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। রাষ্ট্রের দায়িত্ব তাদের চিকিৎসা দেওয়ার, রাষ্ট্র নেয় না। রাষ্ট্র বলে আমি কোত্থেকে করবো। কিন্তু ধরেন আপনি যদি এইরকম লোকের একটা ডেটাবেস করবার পরে দেখেন কত লোক হতে পারে, এবং এদের চিকিৎসা মানে ডাক্তারের কাছে যাবে যে ডাক্তারের ফিউ সে দেবে না, ওষুধ কিনবে ওষুধের দামও দেবে না। এটা টোকেন থাকবে যেটা যারা বিক্রি করবে তারা গভর্নমেন্টের কাছে থেকে টাকা নেবে। আমরা হিসাব করেছিলাম, আমরা যখন আমাদের অর্থনৈতিক প্রোগ্রাম তৈরি করি তখন হিসাব করেছিলাম 50,000 কোটি টাকার মতো হলে এই দরিদ্র মানুষের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব। তো 50,000 কোটি টাকা কোনো টাকা নাকি, রাষ্ট্রের জন্য তো কিছু না। 8 লক্ষ কোটি টাকার বাজেটে এইটা কোনো বিষয় না। ইভেন ধরেন যাদের কোনো ইনকাম নেই, 6 কোটি লোককে আপনি মাসে 1,000 কোটি টাকা দেন, মাসে 6,000 কোটি টাকা, বছরে 72,000 কোটি টাকা। আবার বলি 2 লক্ষ কোটি টাকা তো 15 বছর পাচার হয়েছে, তাতে অর্থনীতি মরে যায়নি। তো এটা দিতে পারবেন না কেন? কিন্তু গরিব মানুষকে যদি আপনি টাকাটা দেন, আমি গ্রামে যাই, লোকজনকে জিজ্ঞেস করি 4,000 ধরে একটা পরিবারে 4টা গরিব লোক আছে, 4,000 টাকা পাবে সে মাসে, 4,000 টাকায় চলবে? মানুষ মাথা নাড়ে, হ্যাঁ কষ্ট টষ্ট করে চলবে। বলি এখন চলে কেমনে? এটা ওটা করে, ইনকাম করে। আমি ওই 4,000 টাকা দিয়ে সংসার চলেন, আর এটা একটা করে যে টাকা হয় সেটা জমান। 3 মাসে পারেন, 6 মাসে পারেন, পারলে একটা মুরগি কেনেন, ছাগল কেনেন, ভ্যান কেনেন, নিজস্ব অর্থনীতি গড়ে ওঠে। এটা কিন্তু পৃথিবীব্যাপী হয়। তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে আমি মনে করি দেশটা বদলানো যায় যদি আপনি পলিটিক্সটা বদলাতে পারেন। কারণ এই ক্ষেত্রে রাষ্ট্র যারা চালাবে, যারা সরকার গঠন করবে, সেটা ভালো হতে হবে। সেই সরকার, আমি যেরকম বললাম, ধরেন আমি প্রোগ্রামটা যা বলছি তাই তার মানতে হবে তা তো আমি বলতে পারবো না, কিন্তু এমন প্রোগ্রাম নেবে যেটা জনগণকে সত্যি সত্যি একটা সমৃদ্ধি দেয়, সুখ দেয়, সেরকম করবে। আবার বলছি, তত্ত্বের কচকচি নয়, একে বামপন্থী, ওরে ডানপন্থী, ওকে নাস্তিক, এসব কথা বলা বাদ দেন। যার যার বিশ্বাস তার কাছে। আমি চাই জীবনটাকে ভালো করতে। আপনি নিজের জায়গাতে আল্লাহর ইবাদত করে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করেন, কেউ আপনাকে বাধা দিচ্ছে না। আপনার মনে হচ্ছে আমি খালি গান শুনতে চাই, আমার গান ভালো লাগে, শোনেন, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু জীবনটা যেন সুন্দর, আপনি চলতে ফিরতে পারেন, অসুখে চিকিৎসা হয়, লেখাপড়ার ব্যবস্থা হয়, সেই পথে যদি যাওয়া যায় তাহলে লাইফটা ইজি হয়। এবং আমি বলছি দিস ইজ পসিবল, লাইক বারাক ওবামা সেড, ইয়েস উই ক্যান। আমি মনে করি আমরা পারি। এইটা কিন্তু এইভাবে আমি বলছি কোনো বিরাট জ্ঞান গর্ব কথা তো বলছি, আমরা সবাই জানি। আমি গ্রামে যখন বলি যে রিলিফের টাকা চুরি করে কেমনে, রিলিফ পাওয়ার উপযুক্ত মানুষগুলোর লিস্ট আমরা করেছি, কত টাকা আছে, ভাগ করলে কত করে পাবে, এই টাকা পাঠানো যাবে না, কই বিকাশে পাঠালেই হয়। মানুষ বলছে বিকাশে পাঠালেই হয়, তাহলে তো চুরি হচ্ছে না। তার মানে ওই লেভেলে দুর্নীতি দূর করতে পারেন। আপনি কেন্দ্রীয় লেভেলেও এই ডিভাইস দিয়ে দুর্নীতি দূর করতে পারেন। আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি না, লক্ষ কোটি টাকা পাথর যাচ্ছে, কিছু করছেন না। এইগুলো চেঞ্জ করা এবং ওই রকমভাবে একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা আমরা মনে করি সম্ভব। এটা ড্রিম তো থাকাই ভালো। এটা এখন 1 বছরে পারবেন নাকি 10 বছর লাগবে, সেটা মানে কারা কোন এফিসিয়েন্সি দিয়ে, কোন টেকনোলজি নিয়ে ক্ষমতায় যাচ্ছে, কিভাবে বাস্তবায়ন করছে, সেটা দেখতে হবে। দর্শক, আমরা কথা বলে যাব, আমাদের সাথে যারা যুক্ত হবেন তারা নিশ্চয়ই স্বাধীনভাবে মত প্রকাশ করবেন। দেশের জনগণের সকল সাংবিধানিক নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দি নিউজ পোর্টালের সাথেই থাকুন।